ক্লাসে ঢোকার পর যেন দেহে প্রাণ ফিরে পেল বর্ষা। মেঘের সামনে আর একটু থাকলে হয়তো প্রাণটা বেরিয়ে যেত। মুখে যত বাহাদুরি করুক না কেন, বর্ষা তো একটা মেয়ে, আর একটা মেয়ে হয়ে ওই রকম একটা ছেলের সাথে পাঙ্গা নেওয়া সত্যি বড় কঠিন কাজ। ক্লাসে ঢুকে নিজের বুকে ফু দিয়ে বর্ষা বলল, যাক বাবা, এবারের মতো এই রাক্ষস কুম্ভভূতটাকে ফাঁকি দিয়ে পালাতে পেরেছি। পরের কথা না হয় পরে ভাবা যাবে। কথাগুলো ভাবতে ভাবতে একটি ব্রেঞ্চে গিয়ে বসলো বর্ষা। বর্ষার পাশ থেকে একটি মেয়ে বর্ষার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি তমা। আর তুমি? তমার কথা শুনে তমার দিকে ঘুরে তাকালো বর্ষা। গোলগাল উজ্জ্বল শ্যামলা মিষ্টি দেখতে একটি মেয়ে মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে আছে ওর দিকে। বর্ষার মিষ্টি হেসে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে তমাকে বলল, হ্যালো, আমি বর্ষা, এই কলেজে নতুন। তোমার মতো আমিও নতুন। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আজকে বেঁচে গেছি সিনিয়রদের থেকে। আমার জন্য বেঁচে গেছো মানে? আমি আবার তোমায় কিভাবে বাঁচালাম? তুমি যদি তখন ওই সিনিয়রদের কাছে না যেতে, ওদের সাথে ঝগড়া না করতে, তাহলে আমাকে ওদের সামনে নাচতে হতো। অনেক বিরক্ত করছিল ওরা। তুমি আসায় আমাদের ছেড়ে তোমায় ধরে। তবে যে ভাইয়াটা তোমার সাথে ঝগড়া করছিল, ওই ভাইয়াটা আমাদের কিচ্ছু বলেনি। উনি মনে হয় ভালোই, বাট তোমার সাথে অমন কেন করলো বুঝলাম না। তমার কথা শুনে বর্ষা মুখ বাঁকিয়ে বলল, ওই খাটাস কুম্ভভূতকে তুমি ভালো বলছো তমা? ওইটা একটা রামবজ্জাত। ব্যাটার সাথে দেখা হওয়ার পর থেকেই আমায় জ্বালিয়ে মারছে। আপুরটার জন্য কলেজে এসেও শান্তি নেই, এখানেও হাজির। বর্ষার কথা শুনে হাহা করে হেসে দিল তমা। তারপর হাসি থামিয়ে বলল, তুমি তো খুব সুন্দর করে কথা বলো, আর খুব দুষ্টুও মনে হচ্ছে। আমরা কি বেস্টও হতে পারি? আমার কিন্তু এখানে পরিচিত কেউ নেই। হতেই পারি, বাট আমার একটা শর্ত আছে। কি শর্ত? এখন থেকে আর কোনো তুমি বা আপনি নয়, জাস্ট তুই করে কথা বলতে হবে। ওকে, ডান। এবার বলো, বাসায় কে কে আছে তোর? আমি, আমার একমাত্র আম্মু আর একমাত্র আব্বু, আর আমি তাদের একমাত্র কিউটের ডিব্বা মাইয়া। বর্ষার কথা শুনে আবারও হাহা করে হেসে দিল তমা। তারপর বলল, তুই সত্যিই অনেক মজার মানুষ। তোর সাথে কথা বলে আমার হেব্বি লেগেছে। খেয়ে দেখেছিস বুঝি? বর্ষার এমন কথা শুনে আবারও হেসে দিল তমা। তখনই ক্লাসে স্যার ঢুকলো। কলেজ শেষ হলে যে যার মতো বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। তমা আর বর্ষাও একসাথে বের হলো বাসায় যাওয়ার জন্য। একটুখানি এগিয়ে যেতেই বর্ষার মনে পড়ল ও ভুল করে নিজের ফেভারিট কলমটা, যেটা ওর আব্বু ওকে উপহারের সাথে বার্থডেতে গিফট করেছিল, সেটা ক্লাসে ফেলে আসছে। তাই বর্ষা তমাকে উদ্দেশ্য করে বলল, এই রে, আমার ফেভারিট পেনটা ভুল করে ক্লাসে ফেলে আসছি। তমা, তুই হাঁটতে থাক, আমি এখনই পেনটা নিয়ে আসছি। বর্ষার কথা শুনে তমা আর কিছু না বলে হাঁটতে শুরু করে। আর বর্ষা চলে গেল ক্লাসে। ক্লাস থেকে পেনটা নিয়ে আবার বাইরে আসতেই বর্ষার সামনে বাধা হয়ে দাঁড়ালো মেঘ। তারপর ভ্রু নাচিয়ে ডেভিল হেসে বলল, अब क्या होगा रे तेरा সরিষা? তখন তো ধোকা দিয়ে পালিয়েছিলে, কিন্তু এখন? মেঘের কথা শুনে ভয়ে শুকনো ঠোক গিলে বর্ষা বলল, দেখুন, আমাকে বাড়ি যেতে দিন, নইলে আমি কিন্তু চাচ্চুকে ফোন করে বলে দেবো আপনি আমায় বিরক্ত করছেন। তাই? আচ্ছা, ফোন কর। এই না ফোন। না না, তোর ফোন থেকেই ফোন কর। আমি এখানে আছি, নে ফোন কর জলদি। মেঘ কথাগুলো বলছে আর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বর্ষার দিকে। আর বর্ষা ভয়ে ভয়ে পিছিয়ে যাচ্ছে আর বারবার শুকনো ঠোক গিলছে। এমন সময় বর্ষার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। বর্ষা মেঘের পিছনের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, প্রিন্সিপাল স্যার, এই দেখুন, এই ছেলেটা আমার সাথে অসভ্যতা করছে। বর্ষার কথা শুনে মেঘ পিছনে তাকাতেই বর্ষা নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে সজোরে মেঘের পায়ের উপর একটা লাথি মেরে মেঘকে ধাক্কা দিয়ে দৌড় দিল। বর্ষার পায়ে হিল জুতো থাকায় মেঘের পায়ে অনেক ব্যথা পেল, সাথে পায়ের যেখানে লাথি মেরেছে সেখানে একটু ছিল গেল। মেঘ নিজের পায়ে হাত দিয়ে আহ শব্দ করে বসে পড়ল নিচে। আর বর্ষার পিছন দিকে ঘুরে ভেংচি কেটে বলল, বেটা হনুমান রাক্ষস, আফ্রিকান বান্দর, উগান্ডার তেলাপোকা, নাইজেরিয়ার ভাল্লুক কুম্ভভূত,
এরপর থেকে বর্ষার পেছনে লাগতে এলে 1000বার ভেবে নিস। তোকে তো আমি ভর্তা বানিয়ে বাজারে বেচবো, খাটাস কোথাকার। কথাগুলো বলেই দৌড়ে চলে গেল বর্ষা। আর বর্ষার কথা শুনে রাগে আগুন হয়ে মেঘ দাঁতের দাঁত চেপে বলল, তোর সাহস কি করে হয় আমার সাথে, এই মেঘ চৌধুরীর সাথে এমন করার? আমি তোকে ছাড়বো না সরিষা, আমার পায়ে লাথি মারার ফল তুই হারে হারে পাবি। জাস্ট ওয়েট অ্যান্ড সে। দরজায় কড়া নাড়ার শব্দ হয়। অতীত থেকে বাস্তবে ফিরল বর্ষা, কিন্তু মেঘ ওকে এমন করে ধরে ঘুমিয়ে আছে যে দরজা খুলে দেওয়ার জন্য দরজার কাছে যাওয়া সম্ভব না ওর। ওদিকে দরজায় কেউ অনবরত ঠকঠক করেই যাচ্ছে। শেষে বাধ্য হয়ে ভয়ে ভয়ে মেঘের মাথাটা নিজের কোল থেকে নামানোর চেষ্টা করলো বর্ষা। আর অমনি মেঘের ঘুম ভেঙে গেল। মেঘের ঘুম ভাঙতেই অগ্নি দৃষ্টিতে তাকালো বর্ষার দিকে। তারপর কিছু বলবে আর তখনই বাইরে থেকে মেঘের বাসার কাজের মহিলা বলে উঠল। কাজের মহিলার কথা শুনে মেঘের খেয়াল হলো আজকে আহনাব চৌধুরী দেশের বাইরে যাওয়ার কথা। মনে হতেই লাফিয়ে খাট থেকে নেমে ওয়াশরুমে গিয়ে 1 মিনিটের মাঝেই চোখ মুখে পানি দিয়ে আসলো মেঘ। তারপর বর্ষাকে উদ্দেশ্য করে বলল, আমার সাথে বাইরে চল, কিন্তু আব্বু যেন কিছু না জানে এই রুমের ভিতরের কথা। কথাটা বলে দরজা খুলে বাইরে চলে গেল মেঘ। বর্ষা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মেঘের পিছু পিছু হাঁটা দিল। মেঘের পিছু পিছু বর্ষাও নিচে নেমে দেখে আহনাব চৌধুরী একদম রেডি হয়ে বসে আছে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে। বর্ষা আহনাব চৌধুরীকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছ তুমি? যাচ্ছ তাও আবার এত সকাল সকাল? ওয়ালাইকুম সালাম বর্ষা মামনি, আমি আজকে বিজনেসের কাজে দেশের বাইরে যাচ্ছি, 3 মাস পর ফিরবো হয়তো। তুই কিন্তু এতদিন আমার মেঘকে ছেড়ে কোথাও যাবি না, বুঝলি? যখন বাবার বাড়ি যাওয়ার ইচ্ছে হবে মেঘকে নিয়ে চলে যাবি, আবার ওর সাথেই চলে আসবি। আর না হলে তোর আব্বু আম্মুকেই ডেকে নিবি এখানে। আমি বিদেশ থেকে ফিরলে তারপর বাবার বাড়ি যাবি, তার আগে নয়, বুঝলি বর্ষা মা? আর আমি আশরাফকে ফোন করে সব বলে দিয়েছি। আহসান চৌধুরীর কথা শুনে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো মুখ করে বর্ষা বলল, কিন্তু চাচ্ছু, এই এতগুলো দিন আমি এখানে একা থাকবো? পাগলি মেয়ে, তুই একা কোথায়? মেঘ তো আছেই, স্বামী পাশে থাকতে আবার একা হয় নাকি? আর শোন, এখন থেকে আমায় আব্বু ডাকবি, কোনো চাচ্চু ডাকা নয়। আহসান চৌধুরীর কথা শুনে বর্ষার মনে মনে বলল, ওই বজ্জাত খাটাস হনুমান কুম্ভভূতটা আমার স্বামী না শত্রু। আমার জীবনটা শুকনো বাঁশ পাতা বানাতে বিয়ে করেছে উনি আমায়। এর কাছে আমি 3টে মাস কি করে থাকবো? হে আল্লাহ, প্লিজ হেল্প মি। নয়, কি হলো রে বর্ষা মা, কিছু বলছিস না যে? বর্ষা কিছু বলার আগে মেঘ বলে উঠল, ও আর কি বলবে? আব্বু তুমি নিশ্চিন্তে বিজনেসের কাজে যাও, ওকে দেখার জন্য আমি আছি, আর আমায় দেখার জন্য ও আছে। তুমি যা বলছো সব মেনে নিয়েছে। কি আমি ঠিক বলছি না বর্ষা? হ্যাঁ হ্যাঁ চাচ্ছু, উনি ঠিক বলছে। তুমি যাও, আমি এখানেই থাকবো তুমি না ফেরা পর্যন্ত। তারপর আরো কিছুক্ষণ কথা বলে মেঘ আর বর্ষার থেকে বিদায় নিয়ে চলে গেলেন আহসান চৌধুরী। মেঘ ওনাকে এগিয়ে দিয়ে আসতে সাথে গেল। ওরা চলে যেতে বর্ষা গিয়ে টিভি চালিয়ে কার্টুন দেখতে লাগলো। কার্টুন দেখতে দেখতে হঠাৎ টিভি বন্ধ হয়ে গেল। বর্ষা অবাক হয়ে সুইচ টিপে চেক করতে লাগলো টিভিটা কেন বন্ধ হলো। তখনই বর্ষার পেছন থেকে মেঘ বলে উঠল, চেক করে কোনো লাভ হবে না, আমি টিভির লাইনটা বন্ধ করে দিয়েছি। আমি ওপরে যাচ্ছি ভালোভাবে ফ্রেশ হতে, এসে যেন দেখি টেবিলে আমার ব্রেকফাস্ট রেডি করে রাখা হয়েছে। কথাটা বলে ওপরে চলে যেতে নিল মেঘ। আর অমনি বর্ষা রেগে গিয়ে বলে উঠল, ওই কুম্ভভূত, তুই আমার টিভি বন্ধ করলি কেন? আর ব্রেকফাস্ট তো কাজের লোকেরা বানিয়ে রাখছে টেবিলে, চোখে দেখিস না বেটা হনুমান? ওগুলো গিয়ে গেল না, আমার টিভিটা কেন বন্ধ করলি? বর্ষার কথা শুনে থেমে গেল মেঘ। তারপর বর্ষার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে কিছু একটা ভেবে ডেভিল হেসে ওপরে চলে গেল। একটু পরে অনেকগুলো টাকা হাতে করে নিচে নেমে এলো। এসে বাসার সব কাজের লোকদের ডাকতে আরম্ভ করলো। বাসার সব কাজের লোকরা সামনে এসে দাঁড়াতেই মেঘ সবার উদ্দেশ্যে বলল, তোমাদের সবার 2 মাসের ছুটি, আর এই 2 মাস তোমাদের কাজও করতে হবে না। এই নাও সবার 2 মাসের অগ্রিম বেতন। তোমরা এখনই সবাই যে যার বাড়ি চলে যাও। মেঘের কথা শুনে সবাই অনেক খুশি হয়ে টাকাগুলো নিল। তারপর একজন কাজের মহিলা বলল, সেটা তোমাদের ভাবতে হবে না, তোমরা চলে যাও, 2 মাস পরে এসো।
তোমরা চলে যাও, 2 মাস পর এসো। আর হ্যাঁ, যাওয়ার আগে আজকে সকালে যেসব রান্না করেছো সব নিয়ে যাও। কথাটা বলেই সবাইকে টাকা দিয়ে ওপরে চলে গেল মেঘ। কাজের লোকগুলো খুশি হয়ে যে যার মতো ব্যাগ গুছিয়ে নিয়ে চলে গেল। শুধু গেটম্যান আর মালিক থাকলো। বর্ষা এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে অবাক হয়ে এসব দেখছিল। সবাই চলে যেতেই বর্ষা উপরে চলে গেল মেঘের কাছে। মেঘ কেবলই ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়িয়েছে, তখনই বর্ষা গিয়ে বলল, ওই কুম্ভভূত, তুই কাজের সব লোককে ছুটি দিলি কেন? এখন বাসার এই এত কাজগুলো কে করবে? বর্ষার কথা শুনে থেমে গেল মেঘ। তারপর বর্ষার দিকে না তাকিয়েই বলল, আজ থেকে বাসার সব কাজ তুই করবে। কি? আমি কি তোর চাকর নাকি যে আমি কাজ করব? আমি কিচ্ছু করব না। বর্ষা কথাটা বলতেই মেঘ বর্ষার কাছে এগিয়ে গিয়ে বর্ষার এক হাত মুচড়ে ধরে পিছনে ঘুরিয়ে দেয়ালের সাথে চেপে ধরে রাগী গলায় বলল, কি বললি তুই? সস্তালে আরেকবার বল দেখি। তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। আজ এই মুহূর্ত থেকে আমি যা বলবো তুই তাই করবি। আর আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করবি তো তুই ভাবতেও পারবি না আমি তোর কি হাল করব। আর ভুল করে আমায় আর এই ত্রুটি করে কথা বলার চেষ্টা করবি না। আমি আপনি করে বলবি, বুঝলি? কথাটা বলে বর্ষার হাত ছেড়ে দিতেই বর্ষা মেঘের দিকে ঘুরে চিৎকার করে বলে উঠল, আমি কোনো কথা শুনবো না তোর, কুম্ভভূত। তোর সাহস হয় কি করে? আর বলতে পারল না বর্ষা। তার আগেই সজোরে একটা থাপ্পড় মেরে দিল মেঘ ওর গালে। থাপ্পড় খেয়ে তাল সামলাতে না পেরে মুখ থুপড়ে ফ্লোরে গিয়ে পড়ল বর্ষা। বর্ষা পড়ে যেতেই মেঘ দৌড়ে গিয়ে বর্ষার চুলের মুঠি ধরে নিজের দিকে বর্ষার মুখটা উঁচু করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, এই, আমার কথা কি কানে জানা তোর? নাকি তুই আমাকে সে 1 বছর আগের মেঘ ভাবছিস? তাহলে শোনো রাখ, 1 বছর আগে তুই যে হাসিখুশি শান্ত মেঘকে জানতিস তাকে তুই সেদিন নিজ হাতে খুন করেছিস। আর এখন তোর সামনে যে মেঘ চৌধুরী দাঁড়িয়েছে সে হলো হিংস্র। তাই আমার সাথে কথা বলতে খুব সাবধান, নইলে তুই ভাবতেও পারবি না আমি তোর কি হাল করব। কথাগুলো বলেই বর্ষার চুল ছাড়ি মেরে ছেড়ে দিল মেঘ। তারপর ওয়াশরুমে যেতে যেতে বলল, আমি ফ্রেশ হয়েছি জানো, টেবিলে আমার ব্রেকফাস্ট রেডি দেখে, নইলে আমার কথার অমান্য করার ফল খুব খারাপ হবে। কথাটা বলে ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল মেঘ। বর্ষার গালে হাত দিয়ে নিচ থেকে উঠে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে নিচে চলে গেল। আজকে সত্যি ওর কাছে মেঘকে অচেনা লাগছে। যে মেঘ কখনো ওর গায়ে হাত তোলা তো দূরের কথা, কখনো ওকে কেউ বাজে কোনো কথা বললেই তার অবস্থা খারাপ করে দিত। আর আজ কিনা সেই মেঘ ওকে এভাবে মারলো। কথাগুলো ভাবতেই শুধু কান্না পাচ্ছে বর্ষার। বর্ষা চোখ মুছে কিচেনে চলে গেল। তারপর ভাবতে লাগলো কি বানাবে ব্রেকফাস্টের জন্য। ও তো কোনো রান্নাই জানে না। বাসায় থাকতে শখ করে আম্মুর সাথে কয়েক রকমের পিঠা বানাতো শুধু, আর নুডলস রান্না করেছে কয়েকবার। নুডলসের কথা মনে পড়তেই হাসি ফুটে উঠল বর্ষার মুখে। বর্ষা নুডলস রান্না করবে বলে মনস্থির করলো। কিছুক্ষণ পর মেঘ ফ্রেশ হয়ে নিচে নেমে এসে দেখলো বর্ষা টেবিলে খাবার ঢেকে রেখে গালে হাত দিয়ে বসে আছে। মেঘ বাঁকা হেসে টেবিলের কাছে এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, জলদি খাবার বার, খুব ক্ষুধা লেগেছে আমার। মেঘের কথা শুনে মেঘের সামনে খাবারের প্লেটটা ঢাকনা সরিয়ে এগিয়ে দিতে মেঘ মুখ লাল করে বলে উঠল, হোয়াট ইজ দিস? দিস ইজ জাম্পা রুটি। এগুলো কি ব্রেকফাস্ট হলো? আমি সব খাই না, আমার ব্রেকফাস্ট কই? মেঘকে রেগে যেতে দেখে বর্ষা বাচ্চাদের মতো মুখ করে হাত মুচড়াতে মুচড়াতে বলল, তুই মানে আপনি তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট রেডি করতে বলেছেন, তাই আমি এসব ছাড়া এত তাড়াতাড়ি আর কিছু পাইনি। নুডলস রান্না করতে চেয়েছিলাম, কিন্তু সারা কিচেন খুঁজেও সব জোগাড় করতে পারলাম না। কোনো কাজের লোকও নাই যে তাদের জিজ্ঞেস করব। কোনো কথা শুনতে চাই না আমি এসব খাবো না। তুই এক্ষুনি গিয়ে আমার জন্য পরোটা, আলু ভাজি আর ডিমের অমলেট বানিয়ে আন, জলদি। কিন্তু আমি তো এসব কিছুই বানাতে পারি না। তুই কিচেন এসব বানাতে যাবি? দেখ আমি তোকে নিয়ে অমলেট করবো। মেঘের রাগী গলা এমন কথা শুনেই বর্ষা এক প্রকারের দৌড় দিল কিচেনে। আর মনে মনে মেঘের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। বেটা রাক্ষস, কুম্ভভূত, হনুমান, লাল চিকা হলুদ ডাইনোসর, তাল গাছের অ্যানাকন্ডার খালু, ইচ্ছে তো করছে তোরে বিষ খেয়ে মারি। আমাকে তুই পেয়েছিস কি? আমি তোর চাকর? হারামি, তোর বউ তোকে কোনো দিন ভালোবাসবে না, দেখিনিস? এই বর্ষার বদদোয়া কখনো মিথ্যা হয় না।
ব্যাটা খাটাস একটা। গালাগালি দিতে দিতে কিচেনে চলে গেল বর্ষা। কিন্তু এখন পরোটা বানাবে কি করে, তার আবার আলু ভাজি। উফ, বর্ষার এখন পাগল হওয়ার উপক্রম। কেন যে আম্মুর কাছে থেকে কখনো রান্নাটা শিখলো না, সেটা ভেবেই আফসোস হচ্ছে বর্ষার। বর্ষা ময়দা নিল একটা বাসনে, তারপর তার মাঝে পানি ঢেলে দিয়ে ময়দা মাখতে মাখতে বলল, সব দোষ ওই ব্যাটা কিডন্যাপারটার। ওই শয়তানটা যদি সেদিন আমায় কিডন্যাপ না করতো, তাহলে আজ আমার আর এই খচ্চরটার বউ হয়ে জীবনটা বাঁশপাতা করতে হতো না। আর আমি কিডন্যাপার, তোকে আমি অভিশাপ দিলাম, তোর ওপর যেন কাকপটি করে দেয়, ওপর থেকে যেন গাছের ডাল ভেঙে পড়ে তোর মাথায়, তোর সবগুলো বাচ্চা কাচ্চা যেন ন্যাংটা হয়ে জন্ম নেয়। মিলিয়ে নিস ব্যাটার শয়তান কিডন্যাপার। এই বর্ষার কথা কখনো মিস যায় না। এসব ভুলভাল বক বক করতে করতে ময়দা মাখাচ্ছে বর্ষা। ময়দা একবার পানি বেশি হচ্ছে তো একবার শক্ত হয়ে যাচ্ছে। এমন করতে করতে 2 কেজি ময়দা মেখে ফেলেছে বর্ষা। বকবক করতে করতে ময়দা মাখা শেষ করে ময়দার দিকে তাকিয়ে চোখ কপালে ওঠার উপক্রম হলো বর্ষার। বর্ষা কপালে হাত দিয়ে বলল, আল্লাহ গো, এ আমি কি করেছি? এই এত ময়দা মেখে ফেলেছি আমি। এখন পরোটা খাবে কে? আজকে আমার কপালে শনি আছে, ওই রাক্ষসটা আজ আমায় আস্ত চিবিয়ে খাবে। কপালে হাত দিয়ে এসব কথা বলছে বর্ষা, আর ওদিকে থেকে মেঘ বিরক্তি মাখা কণ্ঠে চিৎকার করে বলে উঠল, আজকে কি ব্রেকফাস্ট করা হবে, নাকি আমি তোকে দিয়ে অমলেট বানিয়ে ব্রেকফাস্ট করবো? 5 মিনিটের মাঝে আমার এখানে ব্রেকফাস্ট চাই, জলদি। মেঘের চিৎকার শুনে কেঁপে উঠল বর্ষা। তারপর তাড়াতাড়ি আর কিছু না ভেবে 2টা পরোটা আর একটা ডিম দিয়ে অমলেট বানিয়ে নিয়ে হাজির হলো মেঘের সামনে। এই ধর তোর পরোটার অমলেট। সরি, মানে আপনার পরোটার অমলেট নিন। বর্ষার ভয় জানানো কণ্ঠের কথা শুনে মুচকি হাসল মেঘ। তারপর পরোটা প্লেটে ঢাকনা খুলে বড় বড় করে তাকিয়ে ধমকি সুরে বলে উঠল, হোয়াট ইজ দিস? এসব কি তুই বানিয়েছিস বর্ষা? এগুলো কি খাওয়া যাবে? মেঘের কথা শুনে বর্ষা নিজের হাত দুটো মোচড়াতে মোচড়াতে বলল, আমি কি আগে কখনো এসব বানিয়েছি নাকি? আজকে তো প্রথম বানালাম, একটু কষ্ট করে খেয়ে নিন না প্লিজ। বর্ষার কথা শুনে মেঘের বেশ মায়া হলো, তাই আর কিছু না বলে পরোটাটা উঁচু করে তুলে ধরলো। 10টা পরোটার ময়দা দিয়ে একটা পরোটা বানিয়েছে বর্ষা, সেটাও আবার দেখতে পুরো বাংলাদেশের মানচিত্রের মতো। আর তেল দিয়ে ডুবিয়ে ভেজেও পুরে একাকার অবস্থা। পরোটা এমন বেহাল অবস্থা দেখে মেঘ রাগী চোখে বর্ষার দিকে তাকালো। তাকিয়ে দেখলো বর্ষা ভয়ে কাচুমুচু হয়ে মেঘের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। বর্ষার বাম গালে আর কপালে ময়দা লেগে আছে। বর্ষার এমন অবস্থা দেখে মেঘ আর কিছু বলল না। পরোটাটা একটুখানি ছিঁড়ে অমলেটটা নিতে গিয়ে হলো আরেক বিপত্তি। অমলেটের মাঝে ডিমের খোসাগুলো যেন মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ আর কিছু না বলে অমলেটটা দূরে সরিয়ে রেখে খালি পরোটা মুখে দিয়ে একটু চিবোতেই থুথু করে ফেলে দিল মেঘ। তারপর রাগী গলায় বলল, এসব কি করেছিস তুই? এগুলো কি খাওয়া যায়, নাকি এসব খাইয়ে আমার মেরে ফেলার প্ল্যান করছিস? পরোটাতে ময়দা চাড়তে লবণটা মনে হয় বেশি দিয়েছিস। মেঘের ধমক খেয়ে বর্ষা বলল, তো জানিসই যখন আমি এসব বানাতে পারি না, তাহলে কাজের লোকদের ছুটি দিলি কেন? এখন নিজের রান্না নিজে করে খা, আমি পারবো না। কথাগুলো বলার সাথে সাথেই বর্ষার গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিল মেঘ। তারপর বর্ষা চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেল বাথরুমে, ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, খাবার বানাতে পারিস না তো কি হয়েছে, কাপড় তো ধুতে পারবে। কথাগুলো বলেই ওপরে চলে গেল মেঘ। তারপর অনেকগুলো কাপড় চোপড় এনে ছুঁড়ে মারলো বর্ষার মুখে। তারপর বলল, এই সবগুলো কাপড় ভালো করে পরিষ্কার করে ছাদে শুকোতে দিবে, তারপর পুরো বাড়ি সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করবে, আমি যেন কোথাও একটু ময়লা না পাই। কথাগুলো বলে চলে গেল মেঘ। আর বর্ষা বসে বসে কান্না করতে লাগলো। বেশ কিছুক্ষণ কান্না করার পর বর্ষার কাপড় চোপড়গুলো পরিষ্কার করা শুরু করলো, আর মনে মনে বলতে লাগলো, এত রাগ আমার উপর তোর মেয়ে? শুধু একটা চর মেরেছিলাম বলে এভাবে শাস্তি দিচ্ছিস তুই আমায়? একটা থাপ্পড়ের মূল্য এভাবে আমায় কষ্ট দিয়ে তুই তুলছিস? এই তোর ভালোবাসা আমার প্রতি?
এসব কথা ভেবেই ঠুক করে কেঁদে দিল বর্ষা। আর মনে পড়ে গেল সেই দিনটা 1 বছর আগে। সেদিন ছিল ওদের কলেজের নবীন বরণ উৎসব। বর্ষা অনেক সুন্দর করে নীল রঙের একটি শাড়ি পরে সেজেগুজে কলেজে যায় সেদিন। গত 2 বছর মেঘের সাথে ঝগড়া করতে করতে মেঘকে ভালোবেসে ফেলেছে বর্ষা। তাছাড়া মেঘ ওকে অনেকবার ভালোবাসি কথাটা বলেছিল। বর্ষা সেদিন ভেবেছিল নিজের মনের কথা মেঘকে জানাবে, কিন্তু অনুষ্ঠান শেষে দিকে ওই সময় মেঘ ওর সাথে যেটা করেছিল সেটা মেনে নিতে পারেনি বর্ষা, আর তাই মেঘের গালে সজোরে থাপ্পড় মেরে চলে আসে কলেজ থেকে বর্ষা। মেঘ সেদিন যেটা করেছিল সেটার জন্য ওকে থাপ্পড় মারা ছাড়া আর কোনো উপায় ছিল না বর্ষার। মেঘ বর্ষার হাত ধরে একটা খালি ক্লাসে নিয়ে যায়। তারপর বর্ষাকে প্রপোজ করে মেঘ। বর্ষাও সেদিন মেঘকে হ্যাঁ বলে দেয়। বর্ষার মুখে হ্যাঁ শোনার পর বর্ষাকে জোর করে কিস করতে চাইলে বর্ষা বারবার বাধা দেওয়ার পরও যখন মেঘ না শুনে, তখন মেঘের গালে সজোরে থাপ্পড় মেরে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে বর্ষা। তারপর 3 দিন আর কলেজে যায়নি ও। কিন্তু মেঘকে থাপ্পড় মারার কারণে ভেতরে ভেতরে নিজেও অনেক কষ্ট পেয়েছে বর্ষা। 3 দিন পর যখন বর্ষা মেঘের খোঁজ করার চেষ্টা করে, তখন ও জানতে পারে মেঘ বিদেশে চলে গেছে। কেন গেছে সেটা কাউকে বলে যায়নি সে। বর্ষা সেদিন খুব মন খারাপ হয় মেঘের জন্য। তবে বর্ষা কখনো ভাবেনি সে মেঘ আজ এভাবে একটা থাপ্পড়ের জন্য এতটা কষ্ট দিবে ওকে। কথাগুলো ভাবতেই চোখ দুটো বারবার ভিজে যাচ্ছে বর্ষার। হঠাৎ কাজ করতে করতে বর্ষার কি যেন একটা মনে হয়। বর্ষা কাপড় ধোয়া ফেলে দৌড়ে চলে যায় মেঘের কাছে, কিন্তু মেঘ তার রুমে নেই। বর্ষা মেঘকে খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে দেখে মেঘ ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। বর্ষা মেঘের পিছনে গিয়ে দাঁড়িয়ে হঠাৎ করেই বলে ওঠে, সেদিন আমার বিয়ের সময় তুই আমার কিডন্যাপ করেছিলি, তাই না মেঘ ভাইয়া? হঠাৎ বর্ষার মুখে এই কথা শুনে অবাক হয়ে পিছনে ফিরে তাকায় মেঘ। কি হলো? উত্তর দে মেঘ ভাইয়া, উত্তর দে আমায়। তুই সেদিন আমায় কিডন্যাপ করেছিলি বিয়ের আসর থেকে, তাই না? বর্ষার কথা শুনে মেঘ অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে শান্ত গলায় উত্তর দিল, আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তুই চলে যা এখান থেকে, আর নিজের কাজ গিয়ে কর। মেঘের কথা শুনে যেন মাথায় রক্ত উঠে গেল বর্ষার। বর্ষা মেঘের হাত ধরে মেঘকে নিজের দিকে ঘুরিয়ে বলতে লাগলো, কেন করলি তুই আমার সাথে এমন? কেন সকলের সামনে আমার চরিত্রে দাগ লাগালি? কেন আমায় এভাবে বিয়ে করার নাম করে কষ্ট দিতে নিয়ে এলি? এই তোর ভালোবাসা আমার প্রতি? কেন তো কষ্ট দিচ্ছিস তুই আমায়? কেন কেন কেন? বর্ষার কথা শুনে বর্ষাকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল মেঘ। তারপর দাঁতের তাঁত চেপে বলল, সিরিয়াসলি তোর মনে হয় বর্ষা যে আমি তোকে কষ্ট দিচ্ছে? তুই আমার সাথে যেটা করেছিস তারপরও যে তোকে আমি এখনো বাঁচিয়ে রেখেছি, এটাই তোর ভাগ্য। চলে যা আমার সামনে থেকে, নইলে তোর সাথে আমি কি করে ফেলবো আমি নিজেও জানি না। চলে যা। মেঘের কথা শুনে অবাক হয়ে বর্ষা বলল, কি করেছি আমি যে তার জন্য তুই আমায় এভাবে শাস্তি দিচ্ছিস? 1 বছর আগে তোর ভুলের জন্য তোর গালে একটা চড় মেরেছিলাম বলে তার প্রতিশোধ তুই এভাবে নিচ্ছিস আমার থেকে? তোকে চড় মারার পর আমিও কষ্ট পাচ্ছিলাম, তোর কাছে ক্ষমা চাইবো বলে কলেজে ছুটে গিয়েছিলাম, কিন্তু তুই তার আগেই বিদেশ চলে গিয়েছিলি। মাত্র একটা থাপ্পড়ের জন্য তুই এভাবে প্রতিশোধ নিচ্ছিস আমার থেকে? বর্ষার কথা শুনে মেঘের চেহারা যেন রক্তবর্ণ ধারণ করলো। মেঘের চোখগুলো থেকে যেন রাগে আগুন বের হচ্ছে। মেঘ বিকট শব্দে হাসতে লাগলো। মেঘের এভাবে হাসতে দেখে ভয়ে যেন জমে যেতে লাগলো বর্ষা। হাসতে হাসতে বর্ষার কাছে এগিয়ে এলো মেঘ। তারপর বর্ষার গাল দুটো শক্ত করে চেপে ধরে দাঁতের তাঁত চেপে বলল, সিরিয়াসলি বর্ষা, তোর সিরিয়াসলি মনে হয় যে আমি শুধু একটু থাপ্পড়ের জন্য তোর সাথে এমন করছে? সেদিন ওই থাপ্পড় ছাড়াও তুই আমার সাথে যে কাজটা করেছিলে, তাতে তোর জায়গা যদি অন্য কেউ হতো তাহলে আমি সেই মুহূর্তেই খুন করে ফেলতাম। কিন্তু তোকে যে আমি ভালোবেসেছি, খুব বেশি ভালোবেসেছি, তোকে তাই পারেনি কোনো খুন করতে। তোর ওপরও রাগ ভুলতে সেদিন চলে গেছিলাম আমি দেশের বাইরে। কিন্তু যখন জানতে পারলাম তুই অন্য কাউকে বিয়ে করছিস, তখন আর নিজেকে ঠিক রাখতে পারেনি। আমার সব সম্মান ধুলোর সাথে মিশে আমার চরিত্রের ধর্ষকের দাগ লাগিয়ে দিয়ে তুই অন্যের সাথে সুখে সংসার করবি, সেটা তো আমি হতে দেব না। আমি তোকে দুইবার বিয়ে করেছি, তবে তোকে ভালোবাসতে নয়। যেভাবে আমাকে তুই 1 বছর ভিতর থেকে ধীরে ধীরে শেষ করেছিস, সে একইভাবে তোকেও শেষ করবো আমি।
কথাগুলো বলে বর্ষার গাল দুটো ধাক্কা দিয়ে ছেড়ে দিয়ে নিচে চলে গেল মেঘ। মেঘের ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। কপালে বেশ কিছুটা কেটে গেল বর্ষার, কিন্তু বর্ষা এখন কপালে কাটা ব্যথার চাইতে মেঘের কথাগুলোর ব্যথা লাগছে বেশি। বর্ষা কিছুতেই ভেবে পাচ্ছে না মেঘ কেন এমন করছে। রাতে নুডলস রান্না করে খেয়ে মেঘের জন্য টেবিলে নুডলস রেখে মেঘের রুমে বেলকুনিতে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে বর্ষা, আর ভাবছে মেঘের বলা কথাগুলো নিয়ে। সেদিন ওই থাপ্পড় ছাড়া তো আর কিছুই করেনি মেঘের সাথে। তাহলে মেঘ কেন বলল যে ও মেঘকে ধর্ষক বানিয়েছে, মেঘের সম্মান নষ্ট করেছে? বর্ষা যখন এমন আকাশ পাতাল ভাবতে ব্যস্ত, তখনই পেছন থেকে বর্ষাকে জড়িয়ে ধরে বর্ষার ঘাড়ে নাক ডোবালো কেউ। বর্ষা কিছুটা ভয় পেয়ে দ্রুত পেছনে তাকিয়ে দেখে মেঘ দাঁড়িয়ে আছে ওর পেছনে। মেঘকে কেমন মাতাল মাতাল দেখতে লাগছে, খুব বাজেভাবে তাকিয়ে আছে মেঘ বর্ষার দিকে। মেঘের এমন অবস্থা দেখে বর্ষা মেঘের থেকে একটু সরে গিয়ে ভ্রু কুচকে বলে উঠল, মেঘ ভাইয়া, তুই ড্রিঙ্কস করেছিস? বর্ষার কথার উত্তর না দিয়ে বর্ষার হাত ধরে হ্যাচকা টান দিয়ে জড়িয়ে ধরে মেঘ। মেঘের গালে মোমো করছে মদের বিশ্রী গন্ধ। বর্ষা যতটা সম্ভব মেঘের থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পেরে উঠছে না মেঘের শক্তির কাছে। হঠাৎ করেই বর্ষাকে কোলে তুলে নেয় মেঘ, তারপর বর্ষাকে নিয়ে চলে যায় রুমের ভেতর। আজ 3 দিন হলো বর্ষা মেঘের সাথে কোনো প্রকার কথা বলে না, সবসময় চুপচাপ থাকে বর্ষা। মেঘও বিনা প্রয়োজনে বর্ষাকে কিছু বলে না। এর মাঝে বর্ষা হালকা পাতলা রান্নাও শিখে নিয়েছে ইউটিউব দেখে দেখে। বর্ষা একজন সাংসারিক মেয়ের মতোই নিজেকে সংসারটাকে আপন করে নিয়েছে। তবে মেঘের প্রতি জমেছে ওর মনে অনেক ঘৃণা। সেদিন রাতে ড্রিঙ্ক করে আসার পর জোর করে স্বামীর অধিকার খাটিয়েছে মেঘ। সকালে উঠে সব ভুলেও গিয়েছে হয়তো, কিন্তু বর্ষা কিছুতেই ভুলতে পারছে না সেদিন রাতের মেঘের অমন হিংস্র আচরণের কথা। দুপুরে খাওয়া দাওয়ার পর বাইরে বাগানে দোলনাতে গিয়ে বসে আছে বর্ষা, আর মেঘ নিজের রুমে ল্যাপটপে কাজ করছে। বর্ষা দোলনায় দোল খাচ্ছে আর ওর সাথে ঘটে যাওয়া গত কয়েকদিনের কথাগুলো ভাবছে। হঠাৎ কারো ডাকে ধ্যান ভাঙে বর্ষার। কেমন আছো বর্ষা? লোকটার কথা শুনে মাথা তুলে সামনের দিকে তাকিয়ে বর্ষা দেখে ওর সামনে দাঁড়িয়ে আছে নিলয়। এই নিলয়ের সাথেই ওর বিয়ে হচ্ছিল সেদিন, কিন্তু মেঘ ওকে কিডন্যাপ করায় বিয়েটা ভেঙে যায়। নিলয়কে দেখে দোলনা থেকে উঠে দাঁড়িয়ে বর্ষা বলে, আপনি এখানে কেন এসেছেন? আমি এখানে মেঘের সাথে দেখা করতে এসেছি বর্ষা, কিন্তু তুমি এখানে কেন? চাচ্ছ বিষয়ে বেড়াতে আসছো বুঝি? নিলয়ের কথা শুনে কিছুটা বিরক্তি নিয়ে বর্ষা বলে, না, আমি এ বাড়ির বউ, মেঘের সাথে বিয়ে হয়েছে আমার। আপনি ভেতরে যান, মেঘ ভেতরে আসে। হোয়াট? তুমি এসব কি বলছো বর্ষা? তোমার বিয়ে হয়েছে, তাও আবার মেঘের সাথে? মেঘ এত কিছু পরও তোমাকে বিয়ে করলো? নিলয়ের কথা শুনে ভ্রুকুচকে তাকালো বর্ষা, তারপর জিজ্ঞাসী দৃষ্টিতে তাকিয়ে বলল, এত কিছুর পরে বিয়ে করলো মানে কি বলতে চান আপনি? বর্ষার কথা শুনে কিছুটা থতমত খেয়ে নিলয় বলল, না মানে আমি আসলে বলতে চাইছিলাম যে সেদিন বিয়ের আসর থেকে কোথায় চলে গিয়েছিলে তুমি বর্ষা? আমি কত খুঁজেছিলাম তোমাকে। নিলয়ের কথায় বর্ষা কিছু বলবে তার আগেই মেঘ বাসা থেকে বের হতে হতে বলে উঠল, নিলয় তুই এখানে কখন এলি দোস্ত? এই তো এখনই এলাম দোস্ত। তুই নাকি বর্ষাকে বিয়ে করেছিস, এটা কি সত্যি মেঘ? নিলয়ের কথা শুনে মেঘ বর্ষার দিকে একবার ফিরে তাকিয়ে তারপর নিলয়ের হাত ধরে নিয়ে বাইরের দিকে যেতে যেতে বলল, চল, তোর সাথে আমার অনেক কথা আছে, বাইরে থেকে একবার ঘুরে আসে। কথাগুলো বলে নিলয়কে নিয়ে চলে গেল মেঘ। বর্ষা কেন জানি নিলয়ের কথাগুলো শুনে কিছুটা খটকা লাগলো বলে, আর মনে হলো নিলয় নিশ্চয়ই কিছু লুকালো ওর থেকে। নিলয়কে নিয়ে একটি কফি শপে গিয়ে বসলো মেঘ। কফি শপে বসতেই নিলয় কিছুটা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, মেঘ, তোর সাথে বর্ষা এতটা খারাপ আচরণ করার পরেও তুই কেন বিয়ে করলি ওকে? তুই কি 1 বছর আগের সে কথাগুলো ভুলে গেছিস? তোকে কি করে সবার সামনে ধর্ষক প্রমাণ করে মার খাইয়েছিল বর্ষা? নিলয়ের কথা শুনে রাগী গলায় মেঘ বলল, ভুলিনি, কিছু ভুলিনি। সেদিনের কথা ভুলে যায়নি বলে আমি বর্ষাকে বিয়ে করেছি।
আমার ভালোবাসার মূল্য ও আমায় যেভাবে দিয়েছিল তার প্রতিশোধ আমি নিব ওর থেকে। তাই তো ওর বিয়ের দিন ওকে কিডন্যাপ করে ওর বিয়ে ভেঙে দিয়েছে আমি। মেঘের কথা শুনে রাগের সাথে অবাক হয়ে নিলয় বলল, কি বলছিস মেঘ? তুই বর্ষাকে কিডন্যাপ করেছিলি ওর বিয়েটা ভেঙে দিতে? কিন্তু কেন এমন করলি মেঘ? এতে তোর লাভটা হলো কি? আমি বর্ষাকে ভালোবাসি সেটা আর কেউ না জানলেও তুই খুব ভালো করে জানতে। তবে বর্ষাকে আমি ভালোবেসে বিয়ে করিনি। ওকে বিয়ের আসর থেকে তুলে এনে ওর গায়ে আমি কলঙ্কের কালি লাগিয়েছি। তারপর বিয়ে করেছে ওকে ধীরে ধীরে কষ্ট দেব বলে। যেভাবে একটি বছর বিনা দোষে ধর্ষকর কষ্ট পেয়েছে আমি, ঠিক সেভাবেই কষ্ট দেব আমি ওকে। আমি এমন কষ্ট রেখে অন্যের ঘরে সুখে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারবো না। তাই ওকে বিয়ে করে কষ্ট দিতে চাই আমি। মেঘের কথা শুনে রাগে শরীর জ্বলে যাচ্ছে নিলয়ের এতদিনের ষড়যন্ত্র আর সব প্ল্যান মাটি করে দিয়েছে এই মেঘ। বর্ষার কাছ থেকে মেঘকে আলাদা করতে কি কি করেছিল নিলয়, কিন্তু শেষে বর্ষা সেই মেঘেরই হলো। 1 বছর আগে বর্ষা যখন মেঘকে থাপ্পড় মেরে ওই ক্লাস থেকে দৌড়ে বেরিয়ে কলেজ থেকে চলে যায়, তখন আড়াল থেকে সব ফোনে ভিডিও রেকর্ড করে নেয় নিলয়। আর সেই ভিডিও রেকর্ডিং কলেজের স্যার ম্যাডাম আর ছাত্রছাত্রীদের দেখিয়ে সবাইকে বলে মেঘ জোর করে বর্ষাকে ধর্ষণ করতে চেয়েছিল, আর এই রেকর্ডিংটা বর্ষা সবাইকে দেখাতে বলেছে। নিলয়ের কথা শুনে ক্ষেপে যায় কলেজের সবাই, কারণ কলেজে মেঘের নাম ডাক থাকলেও ওর পপুলারিটির জন্য শত্রুর অভাব ছিল না। আর সেই শত্রুগুলো সেই সময়টাই কাজে লাগিয়েছিল সেদিন। মেঘ বর্ষা চলে যাওয়ার কিছুক্ষণ পর নিজের ভুল বুঝতে পেরে মন খারাপ করে ক্লাস থেকে বের হতেই ওর উপর ঝাঁপিয়ে পড়ে কলেজের সব ছাত্রছাত্রীরা, আর ধর্ষক বলে গালি দিতে দিতে মারধর করতে থাকে মেঘকে। সেদিন শত চেষ্টা করেও কাউকে বোঝাতে পারেনি মেঘ যে ও বর্ষার সাথে এমন কিছুই করেনি। ওই মুহূর্তে মেঘের চোখ শুধু বর্ষাকেই খুঁজছিল। মেঘ ভেবেছিল বর্ষাকে বাঁচিয়ে সবার কাছে সত্যিটা বলবে, কিন্তু সেদিন বর্ষা আসেনি সেখানে। সকলেই গণপিটুনি খাওয়ার পর নিলয় মেঘের সামনে ভালো বন্ধু হওয়ার নাটক করে মেঘকে হসপিটালে নিয়ে যায়। পুরো একদিন হসপিটালে থাকার পর মেঘ মনের মাঝে বর্ষার জন্য রাগ পুষে নিয়ে পাড়ি দেয় ভিন দেশে। সেদিন বর্ষা বা মেঘ কেউই জানত না যে আসল কালপ্রিট আসলেই এই নিলয় নামের বন্ধুর আড়ালে শত্রু ছিল। 3 দিন পর যখন বর্ষা কলেজে আসে, তখন বর্ষা জানতে পারে মেঘ ওর বাবার বিজনেসের কাজে দেশের বাইরে গেছে। কলেজের কেউ বর্ষাকে সেদিন বলেনি আসল কথা। এটাও ছিল নিলয়ের একটি চাল, কারণ নিলয় প্রথম দিন থেকেই বর্ষাকে পছন্দ করত। তবে মেঘের ভয়ে কখনো তা প্রকাশ করেনি। তাই সেদিন সুযোগ বুঝে ওদের দুজনকে আলাদা করে দেয় নিলয়। মেঘ বিদেশে চলে যাওয়ার 3 মাস পর বর্ষার বাসায় বিয়ের প্রস্তাব পাঠায় নিলয়, কিন্তু বর্ষা বিয়ের জন্য না করে দেয়। বর্ষার বলে পড়াশোনা শেষ না করার পর্যন্ত সে বিয়ে করবে না। তাই বর্ষার কথার মতো বিয়ের ডেট পিছিয়ে 8 মাস পর করা হয়, আর বিয়ের দিনই বর্ষাকে কিডন্যাপ করে মেঘ। 1 মাস পর রাতে রান্না শেষ করে বেলকুনিতে দাঁড়িয়ে আছে বর্ষা। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে ওর। মা বাবাকে বড্ড দেখতে ইচ্ছে করছে বর্ষার, কিন্তু ও ভালো করেই জানে মেঘকে বলে কোনো লাভ হবে না। মেঘ নিয়ে যাবে না বাবার বাড়িতে। তাই বেলকুনিতে দাঁড়িয়ে চোখের জল ঝরাচ্ছে বর্ষা। মেঘ বাসায় ফিরে বর্ষাকে কোথাও খুঁজে না পেয়ে বেলকুনিতে গিয়ে দেখে বর্ষা কান্না করছে আকাশের দিকে তাকিয়ে। মেঘের খুব ইচ্ছে হয় বর্ষা চোখের পানিটা নিজের হাতে মুছে দিতে। শত হলেও তো বর্ষা মেঘকে ভালোবাসে, কিন্তু না, মেঘ সেটা করবে না, কারণ মেঘ তো বর্ষাকে বিয়েই করেছে ওকে কাঁদাবে বলে। বর্ষার পেছনে দাঁড়িয়ে মেঘ ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আমার খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি আমার জন্য টেবিলে খাবার রেডি কর, আর আমি যেন এমন ন্যাকা কান্না কাঁদতে না দেখে। মেঘের কথা শুনে কোনো উত্তর না দিয়ে চোখের জল মুছে নিচে চলে যায় বর্ষা। তারপর মেঘের জন্য টেবিলে খাবার রেডি করে। একটু পর মেঘ নিচে এসে খাবার খেতে খেতে কি মনে করে জিজ্ঞেস করে, তুই রাতের খাবার খেয়েছিস বর্ষা? মেঘের কথা শুনে তার ছেলের হাসি দিয়ে সেখান থেকে চলে যেতে নেয় বর্ষা।
অমনি বর্ষার হাত ধরে ফেলে মেঘ। তারপর রাগী কণ্ঠে বলে, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, আমার কথার উত্তর না দিতে চলে যাচ্ছিস কেন? মেঘের কথা শুনে মেঘের দিকে তাকিয়ে বর্ষা বলতে শুরু করে, আমি খেলাম কি খেলাম না সেটা দেখার সময় তোর আছে মেঘ ভাইয়া? আমাদের বিয়ে হয়েছে প্রায় 2 মাস হতে চলল। এর মাঝে একবারও কখনো জানার চেষ্টা করেছিস আমি খেলাম কি না, আমার মন ভালো আছে কি না? সবসময় কুকুর বিড়ালের মতো আচরণ করেছিস তুই আমার সাথে। স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও আমার ঠাঁই হয়েছে ফ্লোরে, তোর বিছানায় নয়। তাহলে আজ হঠাৎ কেন জিজ্ঞেস করছিস মেঘ ভাইয়া? আমি উত্তর দেব না তোকে। কথাটা বলেই মেঘের সামনে থেকে চলে যেতে নেয় বর্ষা। সাথে সাথেই মেঘ চেয়ার ছেড়ে উঠে বর্ষার হাত ধরে তাতে তাঁত চেপে বলে, কিছুদিন হলো কিছু বলছি না দেখে খুব সাহস বেড়েছে, তাই না? তোর সাহস হয় কি করে আমার মুখোমুখি কথা বলার? কথাটা বলেই বর্ষাকে নিজের দিকে ঘুরিয়ে ঠাস করে গালে একটা থাপ্পড় মারে মেঘ। মেঘের থাপ্পড় খেয়ে জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায় বর্ষা। বর্ষাকে জ্ঞান হারাতে দেখে যেন হুঁশে ফিরে আসে মেঘ। মেঘ দৌড়ে গিয়ে বর্ষাকে কোলে তুলে নেয়। এরপর সোফায় শুইয়ে দিয়ে বলে, আমি কি করলাম? আমি কি নিজের রাগের বসে বর্ষার সাথে সত্যি খুব অন্যায় করে ফেলেছে? কি হলো বর্ষা? বর্ষার কিছু হলে আমি বাঁচবো কি নিয়ে? বর্ষা, এই বর্ষা, কথা বলো না প্লিজ। এই বর্ষা, কি হলো? কথা বলো না আমার সাথে। কোনো কিছুতেই বর্ষার জ্ঞান ফিরছে না দেখে বর্ষাকে কোলে নিয়ে হাসপাতালে চলে যায় মেঘ। পাগলের মতো ডক্টরকে ডাকতে থাকে মেঘ। ডক্টর এসে নার্সদের দিয়ে বর্ষাকে নিয়ে যায় একটা কেবিনে। বেশ কিছুক্ষণ চেক আপের পর ডক্টর বর্ষার কেবিন থেকে বেরিয়ে মেঘকে বলে, অভিনন্দন মিস্টার মেঘ চৌধুরী, আপনি বাবা হতে চলেছেন। আপনার স্ত্রীদের মাসের অন্তঃসত্ত্বা, তবে ওনার শরীর খুব দুর্বল, হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া করেন না, নিজে যত্নও নেন না। আপনাকে ওনার দিকে নজর রাখতে হবে, ওনার যত্ন করতে হবে, নইলে বেবির ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। ডক্টরের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল মেঘ। বর্ষা অন্তঃসত্ত্বা কি করে হতে পারে? ওদের তো কখনো স্বামী স্ত্রীর সম্পর্কই হয়নি। তাহলে বর্ষার পেটে এই বাচ্চাটা কার?